নমস্কার, আমি অমৃতা। আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান এই সময়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী গোপীকান্ত সিনহা। নমস্কার, প্রথমেই আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাই। গোপীকান্ত সিনহা তিনি বরাক উপত্যকার ভগতপুর অঞ্চলে জন্মগ্রহণ করেন। গোপীকান্ত সিনহা ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি ওনার বিশেষ আগ্রহ ছিল। পরবর্তীতে 1956-এ উনি লখনৌতে পাড়ি দেন সঙ্গীত প্রশিক্ষণের জন্য। লখনৌতে ললিত কলা বিদ্যাপীঠ সঙ্গমে উনি সঙ্গীত সঙ্গীত শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন কিছুদিন। আমরা প্রথমেই জানতে চাইব আপনার প্রথম সঙ্গীত শিক্ষার যে দিনগুলো ছিল সেই অভিজ্ঞতা যদি আপনি আমাদেরকে একটু তুলে ধরুন। আমি আপনার কি কইম এখন সেইগুলা ইতিহাস অনেক কাজে এইগুলা আমি সংক্ষেপে বলছি, কারণ এখন স্বাস্থ্যে গলায় নানান নমুনার অসুবিধা। আচ্ছা, তারপরে সঙ্গীত কলেজে আপনার প্রথম সঙ্গীত গুরু কে ছিলেন? কোন বয়সে আপনি প্রথম সঙ্গীত প্রশিক্ষণ শুরু করলেন? সেইটা আমি গ্রামে যারা কয়েকজন আছে, কয়েকজনের মধ্যে গানের মধ্যে যে ঝুঁক আছে, যে মানুষ ওইগুলো একজনের কাছে না, দুই একজনের কাছে, ওর কাছে কিছু, ওর কাছে। বাড়িতে কি একটা সঙ্গীতের বাতাবরণ ছিল ছোটবেলা থেকে? হ্যাঁ। আচ্ছা, তারপরে হারমোনিয়াম আমার দাদু হারমোনিয়াম মেকার ছিল। হারমোনিয়াম তো সবাই থাকতো ছোটকাল থেকে হারমোনিয়াম। তারপরে পাঠশালাতে দেখলাম, গ্রামের পাঠশালা, টাউনে না গেলে হবে না। অম্বিকাপট্টির দিকে আসিয়া তারপরে ওই ইয়েতে। আপনার প্রথম পাঠশালা কোথায় আপনার স্কুল ছিল? শিলচর প্র্যাকটিসিং স্কুল, 3 নম্বর প্র্যাকটিসিং স্কুল নরমাল। পরবর্তীতে কোন হাই স্কুলে আপনি শিক্ষা লাভ করেন? আমি হাই স্কুলে বেশি দিন পড়ছি না, 5-6 পর্যন্ত পড়ে তারপরে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে গ্রামে এইভাবে করে প্র্যাকটিসিং স্কুলের 6ষ্ঠ মান পাস করলাম। পাস করার পরে এখন কি করি, হাই স্কুলে, গভর্নমেন্ট স্কুলে। হাই স্কুলে কিছুদিন করার পরে কিরকম একটা হইল মনে, শুধু গান, শুধু গান, মানে গানের প্রতি আগ্রহ ছিল। পড়াশোনা কিছুই না মনে করতাম, আমার গানটাই প্রধান ছিল। আমার প্রধান গানটা নিয়ে আমার জীবন চলে যাক, আমি আর পড়াশোনা করে হাকিমুকি লইতে চাই না। গানটা কিন্তু কেন এমন একটা আমার মনে আকর্ষণ হইল, দিন রাত যদি গান করো, গানে সব সময় বহু পণ্ডিত, গুণী, সাধু, ভক্ত এরা গান রচনা করছে। যেমন রবি ঠাকুর পড়াশোনাতে মন, কিছুটা বাংলা স্কুলে নর্মালে কিছু পড়তেন, ছেড়ে দিয়ে তারপরে ওই ওনার কবিতা। এইভাবে আমারও ছিল বোধহয়। আমি কিছু লেখাপড়া করে বলে আমার 5-6 পর্যন্ত, এরপরে আর মন মানলো না পড়াশোনাতে, তারপরে শুধু গানে গেলাম। আপনার পরবর্তীতে আপনি যেরকম লখনৌতে পাড়ি দেন সঙ্গীত প্রশিক্ষণের জন্য, সেই সিদ্ধান্তটা মানে কি কি পরিপ্রেক্ষিতে বা কিসের মানে প্রসঙ্গে আপনার আসে যে আমি এবারে লখনৌতে যাব, বা আপনার পরিবারের কি সাপোর্ট ছিল আপনার সেই যাওয়ার বিষয়ে? সাপোর্ট মানে যা, তখন তো বিয়ে টিয়ে তো করি না, বহু দিন বাকি আছে বিয়ে। তখন বাবা কৃষক,
কৃষক বাবার সঙ্গে থাকতে গেলে ছেলে কি কি কাম করতে হয় এগুলোই করতেছি। তার মধ্যে সঙ্গীত। এইভাবে করে নর্মাল স্কুলে ভর্তি হলাম। নর্মাল স্কুল পাস করে তারপরে ওই বাগাবাজারের ওই দিকে একটা স্কুলে মাস্টার হিসাবে জয়েন করা। মাস্টার হিসাবে জয়েন করার পরে আমার কিরকম একটা লাগলো, না না এইভাবে করে আমি কাছারে, মানে সেই থেকে আপনার কর্মজীবন শুরু। এইভাবে করি আমি কাছার থেকে ছুটতেই পারবো না। নর্মাল পাস করলাম, চাকরি এখন ওই কোন সময় গিয়া পেনশন হইনি, কাছারের ভিতরে থাকিয়া থাকিয়া না 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 এটা হবে না, হবে না। তখন তার বেতনও কম ছিল, 40-50 টাকা হেডমাস্টারের বেতন। না গেলাম ইন্সপেক্টরকে কইলাম, স্যার আমারে 7-8 দিনের ছুটি দেন। হ্যাঁ কেন? আমি গুয়াহাটিতে, তখন তো গুয়াহাটি ইয়ে ছিল। আচ্ছা সেখানে কি করবেন আপনি? ওইখানে গিয়ে আমি ইন্টারভিউ দিব। কি ইন্টারভিউ? গানের ইন্টারভিউ। তাইলে স্কুল কে চালাইবে? আপনারা স্কুলে 4 জন মাস্টার, আপনি গেলে 3 জন, 3 জনে কি অসুবিধা হবে না? না আপনাকে আমি ছুটি দিতে পারবো না। সত্যি নাকি স্যার? আমারে যদি ছুটি না দেন তাইলে আমি এখনই রিজাইন আমি দিয়ে দিব স্যার। আরে কেন? আসামি ইন্সপেক্টর আসলা ওই ডিআই অফিসে। আরে ইমাম চাকরি এড়িয়ে দি আপনি কি কারণে কোন যাবা ইত্যাদি আসামি দিয়ে। ও সারে তো শুনতে ইচ্ছা করলা যাবা। আমি গুয়াহাটিতে গিয়া ইন্টারভিউ দিয়া, ইন্টারভিউ ভালো হইলে পরে এই গানের স্কুল টিস্কুল বিহারে টিহারে কত নমুনা ইন্ডিয়াতে আছে গানের স্কুল, এইগুলোতে না সোজা গিয়ে ইউনিভার্সিটি, গানের ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশন নিয়ে যদি কোনো কারণে থাকতে না পারি তবু দেখিয়া চেষ্টা আপনি করবেন। আর এইরকম আকাঙ্ক্ষা স্যার। ও হ আপনি এই কারণে কব নোৱাৰি ইমান সময়। থ্যাংকস দিলাম। আরে তখন শিলচর থেকে গুয়াহাটি যাওয়ার সময় বড় ডেঞ্জার, এক একজনে। এটা কোন সালের কথা? আরে এইটা 1955। 55-56 না না 56 সালে তো আমি, আপনি লখনৌতেই না 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 56 সালে আমি 6 পরীক্ষা ফাইনাল যে 6 আছে 6 ফাইনাল 56 পর্যন্ত আসলো। এখন তো উঠে গেছে গিয়া। তারপরে এইভাবে করে থাকলে আমি কিছুই আমি শিখবো না। কাছারে এইভাবে থাকিয়া কি লাভ? আর বেতন ছিল 40-45 টাকা। আমার কিরকম লাগছে আমার। তারপরে কি আপনি মানে গুয়াহাটিতে গুয়াহাটিতে গিয়া ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ দেওয়ার পরে লখনৌতে গেলাম। লখনৌতে গিয়ে লখনৌ মোটর কলেজে গিয়ে ভর্তি হইলাম। সেটা কত বছরের ছিল গানের কোর্সটা? 5 বছরের। 5 বছরের। তারপরে 6 মাস পরে একটা ইন্টারভিউ নেই, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফিফথ ইয়ার। এইটা পাস করলে পরে এই ইন্টারভিউটা যদি পাস করি তাহলে থ্রু সেকেন্ড ইয়ারে ভর্তি করে তারা। আচ্ছা। আমি বারান্দাতে এইবারে লাইট ছিল, ওই বারান্দাতে থাকিয়া থাকিয়া আরো লঙ্কা, শ্রীলঙ্কা, তারপরে জাপান, আমেরিকা এইগুলা থেকে স্টুডেন্ট আমার ক্লাসমেট আসলা। আচ্ছা এদের সঙ্গে দু একজন খুব মন দিয়ে বাংলাদেশের বাঙালি, একজন মুসলমান আর আমার সঙ্গে বইত বারান্দাতে
ইউনিভার্সিটির বারান্দাতে বসে লাইটে পড়তাম। ক্লাস হইতো ভিতরে, ভর্তি তো হয় না, ভর্তি না হইলে বাইরে থেকে আসি। তারপর উসমান খা আমার প্রিয়, সহপাঠী। আমার প্রিয় উস্তাদ, ক্লাস ক্লাস উস্তাদ ছিল উসমান খা। কোথাকার ছিলেন উনি? ওই ইউপি। আচ্ছা, আপনি কি ধরনের সঙ্গীত প্রশিক্ষণ নিলেন সেখানে? আমি ওই শাস্ত্রীয়টা শেখার জন্য। আর তো বিভিন্ন নমুনার গান কাছাড়ে ভর্তি আছে, আসামে ভর্তি আছে, অল ইন্ডিয়াতে দেশীয় সঙ্গীত, দেশীয় সঙ্গীত। আরে দেশীয় সঙ্গীতে তো কোনো ইয়ে নাই, বই টই কিছু নেই না। শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে আছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফিফথ পার্ট, সিক্স পার্ট, অন্যান্য এগুলা তো রাগড়া, বিভিন্ন বিভিন্ন নমুনার গান। শাস্ত্রীয় গান শিখতে গেলে ওইগুলা বই কিনা লাগে, ওইগুলা গান। আচ্ছা, বই থেকে আরেকটা প্রশ্ন করছে, আপনার আপনি যেরকম বললেন অনেক স্ট্রাগল করে আপনি এই জায়গায় গেছেন, বাড়িতে বাবা কৃষক ছিলেন, তো অর্থের একটা সংকট হয়তো বা আপনার সেটা দিয়ে যেতে হয়েছে, তো সেই দিকটা আপনি কিভাবে আচ্ছা, করলেন? বাবাকে আমি বললেও জবাব দেয় না। আমি চিন্তা করে দেখলাম বাবার কিছু ঋণ টিন ছিল, সেইগুলো আমি চাকরি টাকরি করে ঋণগুলা শোধ করে তারপরে এইভাবে একটা মনে মনে ইচ্ছা ছিল। তখন আমি আমি বললাম, বাবা তুমি মনে দুঃখ করো না, আমি বিদেশ হইব, কই বছরের জন্য জানি না, আর আপনার যত কিছু আছে ঋণ ফিন যেগুলা, এগুলো আমাকে সবটা আমার জানাইয়া একটা ব্যবস্থা করতে পারি, চেষ্টা করি। সবটা আমি জানাইলে বাবা অমুক করে অমুক করে এইগুলা ঋণ আমি সব শোধ করে দিলাম। পরিষ্কার মনে আমি বাইরে যাই, কোন বছর আইতে পারি না পারি, বাবা ঋণ টিন চাইছে আমি দেই না, এইভাবে একটা মন। এইগুলা পরিশোধ করে তারপরে গেলাম এই গুয়াহাটিতে ইন্টারভিউ দিতে। আর আপনার যে 5 বছরের যে অভিজ্ঞতাটা সেটা কি ছিল? মানে আপনি তো শিলচরেও বা বরাক উপত্যকায়ও কম বেশি সঙ্গীত চর্চা করেছেন, তো সেখান থেকে দেখতে গেলে লখনৌর যে মানে সঙ্গীত মহল, মানে কি মানে ভেদাভেদটা কি রয়েছে বা কি ব্যবধান রয়েছে? আমি বলবো অনেক ব্যবধান। সে তো অবশ্যই থাকবে, মানে আপনি তো সেখানে নিজে একজন মানে শিক্ষা গ্রহণ করতে গেছিলেন, তো আপনি নিজে কি মানে আপনি কিভাবে দেখেন যে ব্যবধানগুলো কি কি রয়েছে? এত ব্যবধান, শুধু সারেগামা পা ধা নি সা রাগ, এখানে বাক্য কথা আমাদের বাংলাতে যেগুলা গান টান আছে কথা বাক্য নিয়ে, এইগুলো না, শুধু সারেগামা পা, এইগুলা দিয়ে রাগ রাগিনি ওই আদি। আপনি মানে কবে ফেরত আসলেন? আমি আসলাম 57, 57, 58, 59, 60, 61, 62-তে আসলাম। আচ্ছা, তার আগে আপনি মানে গান শিখতে শিখতে যে একটি কলেজেও আপনি গান শেখাতেন, সেই সঙ্গীত প্রতিষ্ঠানে, সেই গান মানে একজন শিক্ষক হিসাবে, সঙ্গীত শিক্ষক হিসাবে আপনার কি অভিজ্ঞতা যদি একটু আমাদের শেয়ার করেন আর কি। আমি শিক্ষক হিসাবে এসে হঠাৎ মানে লখনৌর মতো জায়গায় শিক্ষকতা করা, সেখানে এইটা আসলাম যখন চিন্তা করলাম, না শিলচরে টিউশনি না করলে আমার তো কিছু উপার্জন করা লাগে। আচ্ছা, শিলচরে আস্তে 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 করে ওই যে এখানে আমাদের সেন্টারে ভাওয়াল ফার্মেসি করে আছে, ওই ভাওয়ালের পরিবার সব আমার তখন। হ্যাঁ, তারপরে আরো রংপুরে ছিল। ওইখানে কত বছর আপনি শিক্ষকতা করেছেন লখনৌতে? 4 কমে 3.5 বছর এইভাবে ছিল। আপনি কি মানে শাস্ত্রীয় সঙ্গীতেই শিক্ষা প্রদান করতেন? হ্যাঁ, সেখানে শাস্ত্রীয় সঙ্গীতেই শিক্ষা দিতাম। তারপরে প্রয়োজন পড়লে, এমনকি বাঙালিরাও সেখানে নানান অফিসে আছে কাছাড়ে,
এরা আমার দায়িত্ব নিত। আচ্ছা, সঙ্গীতের বিষয়ে একটা ছোট্ট প্রশ্ন করছি। ওখানকার যে শাস্ত্রীয় সঙ্গীত তালিমের যে পদ্ধতি, মানে তাতে কি একদম একদম শিক্ষার শুরু থেকেই কি তারা হারমোনিয়াম ব্যবহার করেন, নাকি তানপুরাতেই শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা শুরু করেন? আচ্ছা, এটা ভালো প্রশ্ন করলে। আপনি এইটাই যন্ত্রের মধ্যে, যন্ত্রে গান, বিনা যন্ত্রে গান ভালো লাগে না, হয়ই না। আচ্ছা, তারপরে এই যে গান, তানপুরা বলে একটা আছে, ওই তানপুরা নিয়ে সবসময় নারদ মুনি যেভাবে বিনা দিয়া সবসময় থাকতেন, ঈশ্বর ভক্ত নারদ মুনি ওই বিনা নিয়ে সবসময় এইভাবে। ওইখানে কি ব্যবহার হতো, তানপুরাটাই বেশিরভাগ? হ্যাঁ, তানপুরাটাই বেশি, হ্যাঁ এইটাই। এখানে হারমোনিয়াম কম, কিন্তু স্ট্যান্ডিং সুরের জন্য শুধু হারমোনিয়াম রাখে, বাজানি। রিয়াজের যে প্রচলনটা কি তানপুরাতেই ছিল? ছাত্ররা যে রিয়াজ করতো? হ্যাঁ, তানপুরা তো অলওয়েজ এটা কমন। না, এখানে দেখবেন আমরা অনেক সময় দেখতে পাই যে হারমোনিয়ামের ব্যবহারটা বেশি হয়ে থাকে, তো ওই দিকটায় উত্তর ভারতের দিকে আমি জিজ্ঞেস করছি, সেখানে হয়তো তানপুরার ব্যবহারটা একটু বেশি। তানপুরা না থাকলে, যদি না থাকে তাইলে ওই তানপুরার সুর অবলম্বন করিয়া হারমোনিয়াম রিড সারি দেয়, রিড সারি। ওই তারপরে আপনি বললেন যে এখানে এসে ভাওয়ালের ওখানে আপনি টিউশন শুরু করেন, ছাত্রদের শিক্ষা প্রদান করেন। তার পরবর্তী পদক্ষেপ কি ছিল আপনার? এইভাবে শিক্ষায় আমার সঙ্গীত চর্চাটা আর কিছুটা উপার্জন হইতো আর কি, এইভাবে ছিল। আচ্ছা, এরপরে কি করবো? এখন চাকরি, নর্মাল স্কুলে টিচার একজনের জন্য। টিচার মানে কি? সঙ্গীত শিক্ষক? হ্যাঁ, সঙ্গীত শিক্ষকের জন্য অ্যাডভার্টাইজ করছে, প্রোগ্রাম পাইলাম। তখন আমি একজন এলো, দাদা আমার একটা উপায় করে দেন, আপনি যদি অ্যাপ্লাই করেন আপনি তো শিওর পাইবেন, আমার একটা জীবন দান করেন, আমি তো লাখনো টাকনোতে গিয়ে শিখিয়ে আসতে পারবো না, আমার একটা জীবন দেন। আরে কি, তুমি যে অ্যাপ্লাই করো, আর কোনো কথা না, আপনি অলরেডি আপনার হয়ে যাব, আমি তো বেকার আছি। সেটা কোথায় ছিল স্কুলটা? নর্মাল স্কুলে। এখানে নর্মাল স্কুল? আচ্ছা, শিলচরে। হ্যাঁ, একজন টিচারের জন্য অ্যাডভার্টাইজ করছে। তখন আমি কইলাম, একে তো সে আমার ভগ্নিপতি লাগে, আচ্ছা যাক, আমি এইগুলো আমি সব বাদ দিলাম। এখন শুধু আমার হইল কি, আপনি কোথায় জয়েন করলেন পরবর্তীতে, একটা সঙ্গীত শিক্ষক হিসেবে? একটা সঙ্গীত আশ্রম একটা আসলো আমার, আমরা আপনার নিজস্ব প্রতিষ্ঠান? না, আমাদের সম্প্রদায়ে। আচ্ছা, এখনো আছে। কোথায় সেটা? ওইটা ভগতপুর, এখনো আছে। আপনি সেখানে সঙ্গীত শিক্ষক হিসেবে থাকতাম ওইখানে। কত বছর ছিলেন সেখানে? লাখনৌ থেকে আসার পরেই তো ওইখান থেকে ওই শাস্ত্রীয় সঙ্গীতের চর্চাটাই আপনি মূলত করতেন। আর অন্যান্য গানেও কি আপনার আগ্রহ ছিল? হ্যাঁ, অন্যান্য গানে অন্য ধরনের গানে? হ্যাঁ, মণিপুরি ভাষার কবির শ্রেষ্ঠ একজন সেনারক সিং, ওনার বাড়ি বারোপুয়া, বিক্রমপুর, ওই যে আছে না। এবারে শাস্ত্রীয় সঙ্গীত নিয়েও আমরা কম বেশি একটু চর্চা করলাম, তো আপনার কণ্ঠে একটু শাস্ত্রীয় সঙ্গীত যদি আমরা শুনতে পাই, আপনার যেটা পছন্দ, ছোট্ট করে আমাদের একটু শাস্ত্রীয় সঙ্গীত। আমি ওর জন্য একটু আগে আমি বলতাম চাইছিলাম, বললাম না ওই কথা। বলেন। আমার আজকে সকালে কি একটা হয়েছে জানি না, খাওয়া দাওয়া দিকে মন নাই, এমনি বাইরে গেলাম, আর ছেলে আমার একবার কইছিল, দুইবার কইছিল স্টুডিওতে আসার জন্য। সেটা আমি মনে করছি, না ব্যাংকে গিয়া
আমার টাকা টুকা আইছে সেইগুলা একটু আমি না গেলে হয় না। আইমু তার জায়গায় এখানে আসার কথা আমাদের ভালো রকম জানাই না, আমি চিন্তা করবো ওইগুলা ব্যাংকের এইগুলা শেষ করে তারপরে এইদিকে লইয়া আইলো যখন আমি চিন্তা করলাম আমি এত আমার কোন দিকে নিয়ে যায় বোধহয় ওই দিকে। ভালোই তো, সেই সুবাদে হয়তো আমরা আপনার থেকে 2 লাইন গান শুনতে পাবো। এইভাবে মনে করে আসলাম, আস্তে আস্তে ঈশান বাংলাতে আনিয়া ঢুকাইল। আরে ওহো, এত কয়েকদিন আগে কইছিল বাবা স্টুডিওতে আপনি একবার। ও আজকে শেখাবো বলছে তো আমার আনি। আচ্ছা চলো চলো আইলাম। আচ্ছা এখন সন্ধ্যা সন্ধ্যা হবে, কিরকম একটা গানও গাইতে ইচ্ছা হয়। যেভাবে গহন কুঞ্জ মধুর মৃদুল বংশী বাজে গহন কুঞ্জ মাঝে মধুর মৃদুল বংশী বাজে বিষারি লোকলাজি সজনী আওল বিষারি লোকলাজি সজনী কুসুম কুঞ্জ মধু মৃদুল বংশী দেখল সখী শ্যামরা নয়ন উথলি যায় দেখল সখী শ্যামরা নয়ন প্রেম উথলি মধুর অমৃত মধুর শনি অমৃত চন্দ্রমা নিন্দিতে মধুর অমৃত চন্দ্রমায় নিন্দিতে আও আও সজনী আও আও সজনী দেখো আজি গোবিন্দ দেখাও আজি শ্রী গহন কুঞ্জ মধুর মৃদুল বংশী বাজে। গহনা কুসুম কুঞ্জ মাঝে মৃদুলা মধুর বংশী বাজে। সত্যি মনে হলো যে এই বয়সে আপনার গলা থেকে মানে বাঁশুরি বাজছে। অনেক অনেক ধন্যবাদ আমাদের গান শোনানোর জন্য। আপনি এভাবেও যে মানে ধরে রেখেছেন এই বয়সে আসার পরেও। আচ্ছা, আমরা আরো জানতে পেরেছি যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা থেকে আপনাকে পুরস্কার প্রদান করা হয়। সে ব্যাপারে যদি আপনি আমাদের কিছু বলেন।
আপনার যা অনুভূতি সে সম্পর্কে। এই যে একটু আগে তোমার আপনাদের বললাম যে কবি সেনারূপ সিং, সেনারূপ সিং বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার প্রথম বললেই চলে শ্রেষ্ঠ উস্তাদ ছিলেন। উনি শিক্ষা দীক্ষারও মাস্টার ছিলেন স্কুলে। আচ্ছা, উনার এই রচিত গান, এই মণিপুরী গান, বিষ্ণুপ্রিয়া মণিপুরী গান দিয়ে শোনাইতাম, উনার রচিত। শেষে গিয়া উনি আমাকে উস্তাদ বললেন, আমি বললাম আমি তো আপনার ইনভাইটে আইলাম, আপনি জ্ঞান নিয়ে আইলা, ওই প্রেমে ওই কারণে আমি আপনারে বললাম, কিন্তু আপনি আমার কাছে, আমি তো দাদা বলে ফেললাম। আপনি যদি কিছুই না, শুধু উস্তাদ বা গানের মাস্টার এইভাবে একটা সম্বোধন করবে, যেহেতু আমি আগে দাদা বলে ডাকছিলাম। এইভাবে বিভিন্ন নমুনার ইয়ে করে মণিপুরি গান। তখনও কি আপনি সঙ্গীত শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন? সে আপনাদের যে একটা প্রতিষ্ঠানের কথা আপনি হ্যাঁ বলেছেন একটু আগে, শিক্ষকতা কি তখনও করতেন আপনি যখন সেই হ্যাঁ পুরস্কার আপনাকে প্রদান করা হয়? হ্যাঁ, সদাই সদাই শিক্ষকতা করছি। কি গানে, গানে শুধু আমার লেখাপড়া তো সারিয়ে দিলাম, গানের মধ্যে তো আপনার সব সব ছিল। কিছু আমি গানের মধ্যে। রবি ঠাকুরের একটা কথা মানা, গানের ভিতর দিয়ে ভুবন খানি, গানের ভিতর দিয়ে ভুবন খানি, রবি ঠাকুরের। মানে গানই আপনার জগৎ। মানুষ মানুষ মৃত্যু হয়ে গেলে কিছুই নাই, কিন্তু গান এমন একটা সঙ্গীত, সঙ্গীত মৃত্যুতে সংস্কৃতি আছে। বাদ্য, নৃত্য, সঙ্গীত ত্রয়ং সঙ্গীত মৃত্যুতে, এটা সারিভুক্ত তারা বইয়ে, ধর্মীয় বইয়ে লিখিয়া রাখিতেছে আমাদের। যাই হোক, এইভাবে সঙ্গীত, সঙ্গীতের মৃত্যু নাই, মানুষের মৃত্যু আছে। মৃত্যু হয়ে গেলে তো গেল, কোথায় আইন, হ্যাঁ, কোথায় কি অফিসের টফিসের যত চাকরি টাকরি, কিন্তু গান মৃত্যুর পরেও ঈশ্বরের নাম। সেটা তো আমরা বলেই থাকি, সৃষ্টি বেঁচে থাকে। হ্যাঁ, এইটা, এই ভাবটা সদাই থাকতো আমার তখন। ওর জন্য তো আমি ক্লাস 10 পর্যন্ত কল্যাণী স্কুলে এসে ভর্তি হই, 10 পর্যন্ত পড়লাম না, না শুধু ওইটার জন্য, ওইটার জন্য আমি গান শিখবো, গান শিখবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন, 2015 সালের ডিসেম্বর মাসে আপনাকে কলারত্ন অ্যাওয়ার্ড আপনাকে প্রদান করা হয়। এটা বোধহয় হ্যাঁ রাষ্ট্রীয় সমাচার বরাক বার্তার পক্ষ থেকে আপনাকে হ্যাঁ দেওয়া হয়েছিল, রাষ্ট্রভাষা সমাচার বরাক বার্তার পক্ষ হ্যাঁ। থেকে। তো সে ব্যাপারে যদি আমাদের আপনি কিছু বলেন। আচ্ছা, আপনার এখন কি অনুভূতি হয়েছিল যখন সেই পুরস্কারটি আপনি আচ্ছা, গ্রহণ করেন? এখন আমি এই যে বরাক বার্তার আমাদের, এটা মুসলমান, হিন্দু, মণিপুরি যত নমুনার বরাক বেরির মধ্যে আসে, সব নিয়া বরাক। কাজেই এখানে, এখানে কি ভাষা হবে, একমাত্র চলতেছে বাংলা। ইংরেজিও চলে না, হিন্দিও চলে না, বিশেষ করে চলে বাংলা। বাংলা ভালো রকম শিখতে হবে বরাক ভ্যালিতে থাকতে গেলে। বাংলার
বিষয় আমি নর্মাল স্কুল পড়ে নর্মাল থার্ড ইয়ার পর্যন্ত বাংলা পড়ছি, পরে দেখলাম বাংলা ভাষা এত বিস্তার, এত জ্ঞান গুণী এই বাংলা ভাষা আবিষ্কার করে রবি ঠাকুর থেকে আরম্ভ করে আরো কত গুণী, রবি ঠাকুর, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, নাম সবগুলা আমার মনে আইতেছে। নর্মাল থার্ড ইয়ার পাস করলে কি এইগুলা কি জানা না জানা থাকে? ওর জন্য যাই হোক এই নামটা বাড়িতে থাকলে মনে হয়। আমি ছোটকাল থেকে পাঠশালাতে গ্রামে পড়ছি না, ওই প্র্যাকটিসিং এসেছিলাম নর্মাল স্কুলে একসঙ্গে 4, 5, 6, 7, 8, 9, 10, 11 8টা ক্লাস এক কম্পাউন্ডের মধ্যে আছে, পাঠশালাও আছে নর্মাল স্কুলের কম্পাউন্ডে 6 পর্যন্ত। এরপরে নর্মাল স্কুলের প্রিন্সিপালে আমার গোপী তুমি আমার কথা রাখবে নাকি? পণ্ডিত মশাই রাখবো। পণ্ডিত মশাই কি কোন মানে তুমি দেখো ইংরেজি যদি শিখতে যাও তাইলে তুমি হাই স্কুলে যাইতে হইব, দেখো নর্মালে যদি থাকো তাইলে তুমি নর্মাল পাস করে মাস্টার করতে পারবে। তখন আমি কইলাম আচ্ছা স্যার তাইলে কি করি এখন? না তোমারে রাখতে চাই, সভা মিটিং একটা হইলে পরে আস্থা শিলচরে আমাদের স্কুলে যারা যারা শিলচরের ছাত্রছাত্রী কোনো জনে গান একটা গাইতে পারে না, ওপেনিং সং, লাস্ট সং, এমনি এসেন্সিয়াল নাই ছাত্র, তুমি গেলে আমি একদম খালি হয়ে যাবি স্কুলটা কিরকম নানান নমুনার পেথেটিক কথা পণ্ডিত মশাই আমারে কইল। আমি কইলাম পণ্ডিত মশাই আপনি যদি আশীর্বাদ দেন আমি ম্যাট্রিক পাস না করিয়া যদি মার কৃপা যদি থাকে শুধু পাশে কাম দেয় না, পাশে নাম দেয় না, পাস করলেই হয় না, জ্ঞান, আমি শুধু জ্ঞান চাই। গেলাম ওই আগে একটু আগে বললাম আবার রিপিট করছেন না, এইগুলা করে গিয়া আসলাম ফিরে ঘরে। যেমন ছোটকালে জ্ঞানের মুকুট মাথায় পরে আসবো ফিরে ঘরে। আপনি বাস্তবে সেটাই করেছেন। হ্যাঁ, ওইটা আমার পাঠশালা থেকে শিখি শুনছি, বলে গেলাম, কিন্তু বড় দুঃখ লাগে। আচ্ছা, আপনার কাছে আমরা অনেক গল্প শুনলাম আপনার সঙ্গীত চর্চার, তবে একটুখানি জানতে চাইবো আপনার পছন্দের সঙ্গীত শিল্পী কে? তবে আপনার মানে শাস্ত্রীয় সঙ্গীতের বাইরে আপনার পছন্দের সঙ্গীত কি বা সঙ্গীত শিল্পী কারা, যদি একটু আমাদের বলেন। সঙ্গীত শিল্পীরা কত সঙ্গীত শিল্পীর দেখা সাক্ষাৎ মিলন নানান নমুনার এইভাবে হইল এতদিন। আমার বয়সী এখন 82, আমার বয়সে খুব কমে গেছে এখন, আমি সঙ্গী সাথী পাইতেছি না এখন। এই বয়সে মা সরস্বতী তুমি বুঝি আমাকে কি একটা মনে করানির একটা আকর্ষণ আর আসে বুঝে না, কোন দেবতার আসে বুঝে সঙ্গীতটা আজ পর্যন্ত, হ্যাঁ, যেমন 80, 70, 60 বছরের মতো মারতেছি বলতেছি। আর আমার বয়সী এরা খুব কম আছে, তারা বিছনাতে নাইতে এসে নানান অসুবিধে, হাঁটতে পারতেছে না, গেল তো গেল, কয়েকজন তো গেল, আমি একা। মা তুমি আমারে
কিরকম একটা, আপনি সেই মানে যারা যারা হ্যাঁ এখন সেভাবে চর্চা করে মানে চর্চা করে উঠতে পারছেন না তাদের জন্য আপনি অবশ্যই একটা উদাহরণ আমি সবার সামনে বলতে চাই। আচ্ছা। আপনি এখনো যে সঙ্গীত কিভাবে ধরে রাখতে পেরেছেন। আপনি তবে কি ধরনের সঙ্গীত শুনতে বেশি পছন্দ করতেন মানে? রবীন্দ্রসঙ্গীত বলতে গেলে ইন্ডিয়ার সবাই কতটুকু ইন্টারেস্ট বা ভালো পায় জানি। সমস্ত কলকাতা তো রবীন্দ্রসঙ্গীতে মাতৃভাষার জন্য না, অর্থপূর্ণর জন্য, জ্ঞান গুণ। রবি ঠাকুর তো বিশ্বের কাছে একজন প্রিয় হ্যাঁ ব্যক্তিত্ব। সেই বিশ্ব কবি, উনি নর্মাল স্কুলে পড়ছিলেন। এই কথাটা শুনলে আমিও নর্মাল স্কুলে পড়ছি, সেই কথাটা আমি নিজে আপনি মানে মানে সেদিক দিয়ে দেখতে গেলে আপনি রবি ঠাকুরকে অনেকটা আপনার নিজের আদর্শ মেনে চলেছেন। আরে 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 ঠাকুর, সুজা ঠাকুর আদর্শ। আমার খুব ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ করে। তবে আরেকটা কথা আমরা জানতে পেলাম, আমি দর্শক বন্ধুদের সঙ্গেও সেটা শেয়ার করতে চাইবো। আপনি 2009 সালে এককালীন এক পেনশন সরকারের তরফ থেকে পান এবং পরবর্তীতে 2016 সালে বোধহয় আপনি রেগুলার শিল্পীর যে একটা স্পেশাল পেনশন হয় সেটা পেয়ে যাচ্ছেন। সেটার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন, আপনি সত্যি সেটার প্রাপ্য। এবং এভাবে যে আপনি মানে বললেন একটু আগে আপনার 80 উত্তীর্ণ বোধহয় আপনার বয়স, আপনি এখনো যেভাবে সঙ্গীতের প্রতি ভালোবাসা বা চর্চা চালিয়ে যাচ্ছেন, আমি সত্যি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন আপনি আগামী দিনে যেন একটু আরো সুস্থ হয়ে উঠুন, আরো ভালো থাকুন। আপনি এভাবেই সঙ্গীত চর্চা চালিয়ে যান। আপনার দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্যের কামনা আমরা করব। আপনি খুব ভালো থাকবেন, এভাবেই গান বাজনা করে যাবেন। আপনাকে পেয়ে আমরা ঈশান বাংলা পুরো গোটা ঈশান বাংলা খুবই আপ্লুত। অনেক অনেক ধন্যবাদ এই সময়টা আমাদের দেওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যাঁ, শ্রোতা সবাইকে আমি সম্মান ইজ্জত দিয়ে বলতেছি, আপনাদের কৃপা চাই, আপনাদের আশীর্বাদ চাই সবার।